আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন চলমান দেখার জন্য। পুষ্টি নিবেদিত চলমান এই অনুষ্ঠানটি নেক্সাস টেলিভিশনের একটি ঘটনাবহুল অনুষ্ঠান। কেন ঘটনাবহুল? কারণ এই অনুষ্ঠানে অনেক ঘটনা নিয়ে আমরা কথা বলে থাকি, কিন্তু আজকে যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঘটনাগুলি তুলে ধরার যে মাধ্যম, সেই মাধ্যম অর্থাৎ গণমাধ্যম নিয়ে, এবং গণমাধ্যমের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আজকে কথা বলবো আমরা। দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন। চাইলে পরে আপনারা টেলিভিশনে যারা এই অনুষ্ঠানটি দেখছেন না তাদেরকে জানিয়ে দিতে পারেন, তারা চাইলে ডিভাইসে ইউটিউবে এটা দেখতে পারেন। ইউটিউব চ্যানেল হচ্ছে নেক্সাস টেলিভিশন লাইভ, আর ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজ রয়েছে, সেখানে গেলেই নেক্সাস টেলিভিশন দিয়ে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন অনুষ্ঠানটি। আমাদের আজকের দুজন অতিথি হচ্ছেন খম হারুন, তিনি অধ্যক্ষ পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট, এবং তিনি একসময় বিটিভির দুর্দণ্ড প্রতাপ প্রযোজক এবং সাবেক উপমহাপরিচালক। বিটিভি হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। এবং আছেন ডক্টর ইসলাম শফিক, তিনি শিক্ষক, গণমাধ্যম গবেষক। তার যে পিএইচডি, তার বা অভিসন্দর্ভ, তার বিষয় ছিল টেলিভিশন। আমরা আজকে এই দুজনকে এখানে এনেছি গণমাধ্যম নিয়ে কথা বলার জন্য। গণমাধ্যম শুধু টেলিভিশন নয়, পত্রিকা, টেলিভিশন, রেডিও, এইগুলিকে আমরা প্রচলিত গণমাধ্যম হিসেবে গ্রহণ করেছি, কিন্তু এর বাইরে এখন নতুন মাধ্যম তৈরি হয়েছে, যেটাকে আমরা নিউ মিডিয়া বলতে বলতে এখন গণমাধ্যমের স্বীকৃতি দিয়ে ফেলছি। খম হারুন, আপনার কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশে যে গণমাধ্যম, সেটি মূলত সরকারি উদ্যোগেই শুরু হয়েছিল, টেলিভিশন এবং রেডিও, কিন্তু এর বাইরে পত্রিকার একটি আলাদা জায়গাও ছিল। সরকারি এই গণমাধ্যমের আসলে ভবিষ্যৎ কি? আমরা দেখি যে দ্রুত তারা দর্শক হারাচ্ছে। জি, আপনি ঠিক বলেছেন। কারণ সরকারি গণমাধ্যম যেটা, মানে মূলত আমরা সম্প্রচার মাধ্যম যদি বলি, তাহলে প্রথমে আসে বেতার। এটা অনেক আগে, সেই ব্রিটিশ আমলে শুরু হয়েছে আমাদের এখানে। পরবর্তী সময়ে বাংলাদেশ টেলিভিশন, যেটি পাকিস্তান আমলে শুরু হয়েছিল, পাকিস্তান টেলিভিশন ঢাকা কেন্দ্র হিসেবে, সেটা 1964 সালের 25শে ডিসেম্বর, আপনি জানেন। এবং সে সময় থেকে টেলিভিশন আমাদের দেশে একটা বড় ধরনের এবং মানুষের ভিতর একটা ভালোভাবে প্রভাব বিস্তার করতে পারে। এই যে প্রভাব বিস্তার করেছিল, তার অনেকগুলি কারণ ছিল। কারণ সে সময় টেলিভিশনে কোনো ধরনের হস্তক্ষেপ ছিল না, এবং টেলিভিশনে যারা ছিলেন, সেই জামিল চৌধুরীর কথা স্মরণ করতে পারি, সদ্যপ্রয়াত মোস্তফা মনোয়ারের কথা স্মরণ করতে পারি, আব্দুল আল মামুনের কথা স্মরণ করতে পারি, মুস্তাফিজুর রহমান ওনার কথা স্মরণ করতে পারি, মোস্তফা কামাল সৈয়দ ওনার কথা স্মরণ করতে পারি। এই ধরনের অনেকের কথা বলে শেষ করা যাবে না। খালেদা আপা ছিলেন, হ্যাঁ, বরকতুল্লাহ ছিলেন, জিয়া আনসারি ছিলেন। মানে আমরা আমাদের আগে যারা পাকিস্তান আমলে যারা যোগদান করেছেন টেলিভিশনে, তারা সত্যিকারে একটা টেলিভিশন কি হওয়া উচিত সেটা তারা দেখিয়েছিলেন। এবং টেলিভিশন যে অত্যন্ত জনপ্রিয় মাধ্যম, সেটা ধীরে ধীরে শুধু বাংলাদেশে না, এই উপমহাদেশে এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ টেলিভিশন, মানে স্বাধীনতার পরে বাংলাদেশ টেলিভিশন কিন্তু অত্যন্ত জনপ্রিয় হয়ে গিয়েছিল। আপনি জানেন, আপনি ছাত্রাবস্থা থেকে বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান করতেন। স্কুলে যখন পড়ি, স্কুলে যখন পড়েন, তারপরে যখন ডাক্তারি পড়তেন, তখন এখানে ডাক্তারি চলাকালীন আমি ওপেন ইউনিভার্সিটির অনুষ্ঠান করেছি, শিক্ষামূলক অনুষ্ঠান করেছি, তারপরে বিতর্ক করেছেন। আপনি বিতর্কের হিসেবে আপনার নাম ছিল। এবং টেলিভিশনে আপনি প্রথম যে ম্যাগাজিন অনুষ্ঠানটা শুরু করেন, শুভেচ্ছা, আমার মনে আসে সম্ভবত 95 সালে, একটা অন্য ধরনের। আপনি দেখেন যে একটা অনুষ্ঠান করার পরে সে আপনি কি ধরনের প্রতিক্রিয়া পেতেন, মানুষের কাছ থেকে কি রকম। অনেক পরিশ্রম করতাম আমরা, প্রত্যেকেই প্রযোজক থেকে শুরু করে অনুষ্ঠানের সকলে অনুষ্ঠানটাকে, তারা একটা মালিকানা ছিল তাদের, তারা মনে করতো এটা তাদের নিজেদের অনুষ্ঠান। অবশ্যই। এই যে আমার চাকরি মনে করতো না। হ্যাঁ, আমি যে ধরেন আমি যে নাটক করতাম বা যে ম্যাগাজিন অনুষ্ঠান করতাম, প্রচ্ছদ করেছি, সোনার হরিণ করেছি। সেই টেলিভিশন জনপ্রিয়তা হারালো কেন? এই সোনার হরিণে শফিক রেহমান উপস্থাপনা, হ্যাঁ, চিন্তা করেন, প্রচ্ছদে আসাদ চৌধুরী উপস্থাপনা করতেন। হ্যাঁ, তারপরে অনেক গানের অনুষ্ঠান করেছি, সেগুলি করেছি, অত্যন্ত পরিশ্রম করেছি তখন। এবং টেলিভিশনের প্রায় সকল অনুষ্ঠানই খুব জনপ্রিয় ছিল।
এবং আমরা চাইতাম যে মানে আরেকজন প্রযোজকের থেকে আমার অনুষ্ঠানটা ভালো হোক, আমাদের নিজেদের ভিতরে একটা প্রতিযোগিতা এই ছিল। বিষয়টা আমি লক্ষ্য করেছি এবং হ্যাঁ, নিজেদের আপনারা একে অন্যের সঙ্গে গল্পচ্ছলে বলতেনও যে আপনার নাটকটা ভালো হয়েছে কিংবা কোথায় এই কাজটা হলো। একজন কেউ নতুন কাজ করলে আমি দেখেছি যে আপনারা তাকে জিজ্ঞেস করতেন যে এটা আপনি কি করে করলেন, এবং প্রশংসা করতাম। এবং আমরা যেটা হতো যে আমাদের প্রতি সপ্তাহে এই অনুষ্ঠান নিয়ে একটা মিটিং হতো। আপনি জানেন যে আমাদের একটা অনুষ্ঠান অধ্যক্ষ, নাটকের আগে 3-4 দিন রিহার্সাল হতো, 3-4 দিন না, আপনি সংলাপ 4 দিন মিনিমাম রিহার্সাল করতে হতো। কিন্তু আমার কিছু কিছু নাটক আছে, তাহলে সেইগুলি সব কোথায় গেল? আপনার মহাপ্রস্থান নামে আমি একটা নাটক করেছিলাম, 1.5 মাস রিহার্সাল করেছি। সেই নাটক সেই বাংলাদেশ টেলিভিশন কোথায় গেল? এখন তো মানুষ দেখছে না। না, এর অনেকগুলি কারণ আছে। এই কারণে যে ধরেন বিটিভি সৃষ্টির পর থেকে, এবং আমরা 1980 সালে আমরা যারা যোগদান করি, 1980 সালের আগে কিন্তু বাংলাদেশে কোনো রিক্রুটমেন্ট হয়নি প্রযোজক পদে। 1980 এবং 81 এই 2 বছর হয়েছিল। এবং এর পরে দীর্ঘদিন কিন্তু বিটিভিতে আর কোনো ধরনের নিয়োগ হয়নি, বিশেষ করে প্রযোজক এবং সৃজনশীল পদগুলোতে। সৃজনশীল পদগুলিতে বাইরে থেকে আর কোনো নিয়োগ হয়নি। এরপরে হয়েছে কি যে আপনার কিছু প্রমোশনের ভিত্তিতে চলে এসছে আর কিছু বাইরে থেকে এসছে। কিন্তু তাদের তো নিয়োগের সময় সৃজনশীলতার শর্ত ছিল না, শর্ত ছিল না। আমাদের যে শর্তটা ছিল সেটা হচ্ছে যে আমাদের অনার্স সহ মাস্টার্স থাকতে হবে, কোনো তৃতীয় শ্রেণী থাকা যাবে না। তারপরে সাংস্কৃতিক অঙ্গনে আমাদের অবদান থাকতে হবে, এবং তারপরে আমাদের পিএসসিতে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। সেইভাবে আমরা বেশ কয়েকজন একসাথে যোগদান করি টেলিভিশনে। সেই প্রজন্মটা যখন আমরা টেলিভিশন থেকে বের হয়ে আসি, তারপরে কিন্তু আর নতুন তেমন কেউ আসে নাই। যারা আসছে, কিছু আসছে পিএসসির মাধ্যমে, কিন্তু তারা ঠিক সাংস্কৃতিক অঙ্গনে টেলিভিশনের জন্য নিয়োগপ্রাপ্ত না। অনেকে এসেছেন অন্য ক্যাডার থেকে টেলিভিশনে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এইটা একটা বড় ফ্যাক্টর। এইটা একটা কারণ হতে পারে। তথ্য মন্ত্রণালয়ে কাজ করতে এসে অনেকে টেলিভিশনে পোস্টেড হয়েছেন। এবং আপনি কি জানেন যে সেই সময় আমরা যতদিন ছিলাম, কোনোদিন কোনো সচিব বা কোনো মন্ত্রী আমাদেরকে কোনো নির্দেশ দিতেন না, অনুরোধ করতেন যে এটা করা যায় কিনা। আমরা অনেক সময় বলতাম যে এটা করা যায় না, তখন তারা ওটা মেনে নিতেন। কিন্তু এখন নাকি তারা নির্দেশ দেন অনেকেই যে এই ধরনের অনুষ্ঠান করতে হবে। মানে যেহেতু বিটিভি পাচ্ছে না, সুতরাং মন্ত্রণালয় হস্তক্ষেপ করবে। এই গল্প আমি আপনাকে শোনাতে পারবো, কারণ এরকম অভিজ্ঞতা আমার হয়েছে। হ্যাঁ, তা সুতরাং আমরা যদি পারতাম, বিটিভির এখন যারা আছেন তারা যদি পারতেন, তাহলে তো বাইরের হস্তক্ষেপ কোনোভাবেই আসতো না, তাই না? তা সুতরাং আমার মনে হয় যে টেলিভিশন আবার ঘুরে দাঁড়াতে পারে। কারণ দেখেন, এই যে এখন যে ওয়ার্ল্ড কাপ চলছে, ওয়ার্ল্ড কাপে কিন্তু একটা খুব বড় ধরনের দর্শক আছে। কিন্তু এই বিষয় তো আমাদের না, মানে এই খেলা তো আমাদের না। আমাদের তৈরি করা অনুষ্ঠান কোথায়? এটা টেলিভিশনে যেমন হচ্ছে, আমরা কিন্তু গণমাধ্যমের অন্য শাখাগুলি তো একই ধরনের বন্ধ্যাত্ব দেখতে পাচ্ছি। বাংলাদেশ বেতারও কিন্তু একসময় আমরা গানের জন্য বাংলাদেশ বেতারেই যেতাম, এবং অসংখ্য ভালো গান, সুন্দর গান, এমনকি যে গান আমরা শুনি নাই, হারিয়ে যাওয়া গান, সেগুলি বেতারের আর্কাইভ থেকে বাজে। কিন্তু বহু শিল্পী এখন নাই, তাদের গান বেতারে শোনা যায়, কিন্তু সেই গানগুলি আমরা এখন সেইভাবে শুনি না। উল্টো বাংলাদেশ টেলিভিশনও যত অনুষ্ঠান আছে, কিছু নষ্ট করে ফেলা হয়েছে, কিছু হারিয়ে গিয়েছে, কিছু মুছে ফেলা হয়েছে, কিছু নাকি পুড়িয়েও ফেলা হয়েছে। তাহলে আমাদের নতুন কিছু বানাচ্ছি না, পুরনো জিনিস হারিয়ে ফেলেছি। কারণ আমাদের আর্কাইভ সিস্টেম যেটা, এটা হচ্ছে পুরনো অনুষ্ঠানকে আমরা সেভাবে সংরক্ষিত করি নাই। কারণ আমাদের যে সমস্ত নাটক বা ম্যাগাজিন অনুষ্ঠান ছিল সে সময়, এবং গানের অনুষ্ঠান, আমার তৈরি করা এত ভালো ভালো গানের অনুষ্ঠান ছিল, যেগুলি বাইরে শ্যুট করা, যেগুলি প্রচুর দর্শক ছিল, সেগুলি কিন্তু এখন ইউটিউবে পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু বিটিভিতে পাওয়া যায় না। ইউটিউবে পাওয়া যায়। সাধারণ মানুষেরা ভিএইচএস আসার পরে ভিসিআরে অনেক কিছু রেকর্ড করেছিল। সেই জন্য টেলিভিশনে যেটা আমি দেখেছি, যতবারই টেলিভিশনের ফরম্যাট বদল হয়েছে, আগের ফরম্যাটের অনুষ্ঠানগুলিকে আর নতুন করে কনভার্ট করে আনা হয় নাই। উল্টো টেপ বাঁচানোর জন্য কিংবা প্রযুক্তির স্বল্পতা দেখিয়ে বহু অনুষ্ঠান মুছে ফেলা হয়েছে। এবং টেলিভিশনে আমরা শুনতাম যে এটা নাকি ইরেজ মিডিয়া, এটা মুছে ফেলতে হয়।
কিন্তু বিবিসির অনুষ্ঠান তো মোছে না। আমাদের অনুষ্ঠান কেন ইরেজ মিডিয়া হয়ে গেল? এবং আমাদের এইখানে বড় বড় শিল্পী সাহিত্যিকরা আমাদের টেলিভিশনের জন্য নাটক লিখতেন, সেই নাটকগুলিও নাই। আমার মনে হচ্ছে শওকত আলীর লেখা ট্রিলজি আপনারা নাটক বানিয়েছিলেন, সেই নাটক এখন খুঁজে পাওয়া যাবে না। এই নাটক খুঁজে পাওয়া যাবে না। তারপরে আপনি এই যে আজকে হুমায়ুন আহমেদ এত জনপ্রিয়, তার অধিকাংশ নাটক না। না, তার প্রথম নাটক কোনটা? এইসব দিন রাত্রি সিরিজ নাটক সেটা। হ্যাঁ, আমরা ইসলাম শফিকের কাছে যাই, আসবো, আমরা টেলিভিশনের মধ্যে রয়ে গিয়েছিলাম, আপনাকে একটু টেলিভিশন থেকে অন্য জায়গায় যাই। আমরা দেখতে পাচ্ছি যে পত্রিকাগুলিও আসলে খুব একটা ভালো করছে না বাংলাদেশে, এবং হাতে গোনা কয়েকটা পত্রিকা ছাড়া বাকি পত্রিকাগুলির আসলে ওইভাবে পাঠকপ্রিয়তা নাই। যদিও সরকারের যে একটা লিস্ট আছে বিজ্ঞাপন দেওয়ার জন্য, যেটা লিস্ট বানানো হয়, সেখানে অনেক পত্রিকার অনেক লাখ লাখ সার্কুলেশন আছে। আপনার কি মনে হয় গণমাধ্যমের একটা বিরাট জায়গা তো পত্রিকাগুলি বা কেন এইভাবে হোঁচট খাচ্ছে বা এক ধরনের সাফার করছে? গণমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় যে প্রশ্নটা আপনি করলেন, অশেষ ধন্যবাদ আপনাকে। মূলত গণমাধ্যমের যে ফাদার বলা হয়, তাকে গুটেনবার্গকে বলা হয় গণমাধ্যমের জনক। হ্যাঁ, কারণ তিনি প্রিন্টিং মেশিন আবিষ্কার করলেন। তাহলে ধরা হচ্ছে যে মুদ্রণ শিল্প এটাকে বিকাশ ঘটালেন। এই মুদ্রণ মাধ্যম এখন আস্তে আস্তে যেই জায়গাটা আসলো, আমরা যদি তাত্ত্বিক মার্শাল ম্যাকলুহান তার একটা উক্তি বলি, দ্য মিডিয়াম ইজ দ্য মেসেজ, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন বদল ঘটছে মিডিয়ামের। মিডিয়াম বদল হলে কি মেসেজ বদলে যায়? মেসেজ বদল হয়, মেসেজের ভাব বদল হয়। যেমন যদি কেউ একই ঘটনা সংবাদপত্রে পড়েন, তাহলে একরকম করে তিনি অনুভব করবেন, টেলিভিশনে পড়লে একরকম হবে, যেটা টিকটক বা ইউটিউবে গেলে এক ধরনের ফিল্টার পাবেন তিনি। স্পর্শ অনুভূতি এবং ইন্দ্রিয়ের যে অন্যান্য অনুভব, সেগুলি তিনি কভার করবেন। তাহলে আমরা যে মুদ্রণ মাধ্যমে ছিলাম, তার থেকে এখন যে মাল্টিমিডিয়া সাপোর্টে যেগুলি আমরা পড়ছি গ্যাজেটে, নিউ মিডিয়া, যেটা অল্টারনেটিভ মিডিয়া বলা হচ্ছে, সেই জায়গাটায় কিন্তু চেঞ্জ হচ্ছে মানুষের টেস্ট। পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে পঞ্চ স্বাদ বদল ঘটছে আমাদের এখন যেই কনসেন্ট্রেশন স্প্যান 30 সেকেন্ডও বেশি আমরা থাকতে চাই না। তাহলে মুদ্রণ মাধ্যমের যে বড় আর্টিকেল এবং আসবে, আজকে রাতে মুদ্রণ হবে, আমরা পরবর্তী দিনে আমি হাতে পাবো, এই কারণে তাৎক্ষণিক যখন আমি তথ্যটা পেয়ে যাচ্ছি গ্লোবাল ভিলেজে, সেই মিডিয়ামের তড়িৎ গতির কারণে এবং টু ওয়ে কমিউনিকেশন, আমার মতের উল্টা আমি রিফ্লেকশন দিতে পারছি, রিয়াকশন দিতে পারছি, ইমোটিকন দিতে পারছি, এসবের কারণে মুদ্রণ মাধ্যম অনেকটা পিছিয়ে পড়েছে তথ্য প্রযুক্তির বিকাশের প্রতিযোগিতা। অধিকাংশ মুদ্রণ মাধ্যম তো তাদের একটা ডিজিটাল অংশ তৈরি করে সেখানে তারা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই। তাহলে সেটা অধিকাংশ মুদ্রণ মাধ্যম ভিডিও অনুষ্ঠান নির্মাণ করছে, তো সকলে কি টেলিভিশন হয়ে উঠতে চাইছে? এইটা একটা অসুস্থ প্রতিযোগিতা। রেডিওর মধ্যেও কিন্তু রেডিওর যেখান থেকে স্টুডিও থেকে সেখানে তারা ক্যামেরা সেট করেছে, এখন বলে আরজে আর কি, আমরা বলতাম না রেডিও জকি। তো এই রেডিও জকিরা যে অনুষ্ঠান করছে, সেটাও কিন্তু আবার ভিডিও ছেড়ে দিচ্ছে। না, সেটা একটা ট্রান্সফরমেশন হচ্ছে যে সবাই কি আমাদের দেখতে হবে, সবকিছুকে দেখতে হবে? রেডিওতে তো আমাদের একটা আনন্দের জায়গা ছিল যে আমরা রেডিওতে শব্দের খেলা শুনি। আপনার প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে। আমরা তো ছবি দেখতাম না, এখন তো রেডিওর সবাইকে আমরা চিনি, ছবি দেখি। এই যে আপনার প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে যে আমরা যে মুদ্রণ মাধ্যম ছিলাম, তিনি এখন ডিজিটালে কনভার্ট হয়ে গেছে। তার মানে মুদ্রণ মাধ্যম চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। প্রতিযোগিতা সে যদি টিকে না থাকতে পারে, তাহলে তার রূপ বদল করবে, সে অনলাইন পোর্টালে চলে যাচ্ছে। শুধু অনলাইন পোর্টালে সেখানে তো পড়ার কিছু নাই, শোনার এবং দেখা না, সে ইনফোগ্রাফিক করছে। সেটা ধরেন আমি পড়লাম, আবার ভিডিও দিচ্ছে। মুদ্রণ যখন স্ক্রিনে আসছে, সেটাও অক্ষরে যখন লেখা হচ্ছে, সেটা আমি পড়ি না, মুদ্রণ থাকছে না। মুদ্রণ হতে গেলে কাগজ লাগবে। হ্যাঁ, মুদ্রণ হতে গেলে ইমপ্রেশন লাগবে। হ্যাঁ, কিন্তু আমরা তবু অক্ষর দেখতে পাচ্ছি, পড়ছি। কিন্তু যখন ওই মুদ্রণ মাধ্যম কাউকে ডেকে এনে ক্যামেরা ফিট করে পড়ার জায়গা না রেখে আমাকে শোনাচ্ছে এবং দেখাচ্ছে, তখন তার চরিত্র হারিয়ে নিউ মিডিয়াতে চলে যাচ্ছে, অল্টারনেটিভ মিডিয়া আমরা যেটা বলছি, নিউ মিডিয়া। তো তাহলে এখানে তথ্য প্রযুক্তি কিন্তু আবার আগ্রাসী ভূমিকা পালন করছে ট্র্যাডিশনাল মিডিয়ার কাছে। কোথাও আপনাকে স্বীকার করে নিতে হবে যে প্রযুক্তির বদল ঘটেছে এবং এগুলি গ্রহণ করতে হবে। যদি আমরা গ্রহণ না করি, তাহলে পিছিয়ে থাকবো। আমরা যদি বলি 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এখন 5th ঢুকে যাচ্ছি। আর আমাদের বাংলাদেশের বাস্তবতা মিডিয়া এখনো আমরা সেই রেভলিউশনে রয়েছে। কিন্তু গণমাধ্যমকে যে আমরা এখন আলাদা করতে পারি, পত্রিকা, টেলিভিশন, বেতার এবং সামাজিক মাধ্যম, সবাই যদি সবকিছু করে, তাহলে কি শেষ পর্যন্ত একটাই নাম হবে যে এটা গণমাধ্যম? রেডিও না, টিভিও না, পত্রিকাও না, শুধু গণমাধ্যম হবে। এখন গণমাধ্যমে ম্যাস মিডিয়া হবে, এবং ম্যাস মিডিয়ার দায় কি?
তার রেগুলেটরি বডি কি হবে, কি করে নিয়ন্ত্রিত হবে, কি করে এখানে দেব কি আর দেব না, এই সম্পাদকীয় নীতিমালাটাকে পরিষ্কার করতে হবে। সেটা তার নিজের ইনহাউস এবং রাষ্ট্রের দায়, যেটাকে আপনি জানেন যে আমরা বলছি ফোর্থ যে পিলার, চতুর্থ স্তম্ভ। এই কারণে বলা হচ্ছে যে এর যে ভাষা, এই যে করে মানুষের কাছে পৌঁছাবে তার তথ্য, বিনোদন, অন্যান্য যে মাধ্যমগুলি, মত, তাহলে এই গণমাধ্যমের কিন্তু দায় রয়েছে তার সুস্থ ধারার চিন্তাকে এবং ভবিষ্যতে কি হবে, আজকে যে প্রাসঙ্গিক আলোচনা তার নিয়ে আলাপ জারি রাখা। আজকে যে প্রাসঙ্গিক আলোচনা সেটা নিয়ে আলাপ জারি রাখতে হবে বলা হলো, কিন্তু অনুষ্ঠান জারি রাখতে গেলে একটা বিরতি নিতে হয়, সেটা বিজ্ঞাপন বিরতি। পুষ্টি নিবেদিত চলমান থেকে বিরতি নিয়ে আবার ফিরে আসছি। গণমাধ্যমের চরিত্র বদলের এই বিষয়টি নিয়ে আরো কথা বলবো, সঙ্গে গণমাধ্যমে যারা কাজ করেন তাদেরও চরিত্র বদল হচ্ছে, সেটা নিয়েও কথা বলবো। শেষ হয়েছে বিরতি, ফিরলাম পুষ্টি নিবেদিত চলমানে এবং কথা বলবো এখন ক্ষম হারুন আপনার সাথে। আমরা দেখছি যে গণমাধ্যমের চরিত্র বদল হচ্ছে, কোনটা রেডিও, কোনটা টেলিভিশন, কোনটা পেপার এখন আমরা বুঝতে পারছি না। সবাই ছবি দেখায়, আবার সবাই অনুষ্ঠান করে, আবার পত্রিকাতে যে অনুষ্ঠান হয় সেখানে কেউ এসে গান গায়, আর গানের অনুষ্ঠান আবার দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। আবার সোশ্যাল মিডিয়া বিষয় নিয়ে পত্রিকাগুলি খবর ছাপে এবং টেলিভিশন সেটা নিয়ে খবর করে, যেটা মানে এখন এমন একটা মিশ্র মাধ্যমে পরিণত হয়ে যাচ্ছে গণমাধ্যম। এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? আরেকটা হচ্ছে যে গণমাধ্যমে যারা কাজ করেন তাদেরও কিন্তু এক ধরনের অদ্ভুত চরিত্র তৈরি হচ্ছে। আমরা লক্ষ্য করছি যে তারা নিজেরা নিজেদের সঙ্গে সংঘাতে লিপ্ত হচ্ছেন। এই বিষয়ে আমি আপনাকে একটু পরে উদাহরণ দিয়ে প্রশ্ন করব। একটা উদাহরণ দিয়ে দিই, সেটা হচ্ছে অতি সম্প্রতি দেখা যাচ্ছে যে সাংবাদিকরা আরেক সাংবাদিককে বলছেন যে আপনি কেমন করে সিনিয়র সাংবাদিক হলেন, আপনাকে সিনিয়র সাংবাদিক বলবো কেন? তো এইটা আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে। সাংবাদিকরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। আচ্ছা, আপনি যেটা বললেন আমি প্রথমেই বলি যে গণমাধ্যমের যে চরিত্র বদল হচ্ছে, আমি এখানে দুটো ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে প্রেস মিডিয়া আর একটা হচ্ছে সম্প্রচার মিডিয়া, বা যেটা ব্রডকাস্ট মিডিয়া, সম্প্রচার ওই ব্রডকাস্ট, broadcasting, এবং জি। যেটা এখন ওয়েব ফর্মেও চলে গেছে। আচ্ছা, মানে যেটা কাস্টিং হয়। হ্যাঁ, জি, একটা প্রিন্টিং, একটা কাস্টিং। রেডিও যেটা, রেডিওর কিন্তু চরিত্র বদল হয়ে গেছে শুধু আমাদের দেশে না, পৃথিবীর প্রায় সব উন্নত দেশেই। যেমন আপনি যদি বিবিসি রেডিওর কথা বলেন, তাহলে বিবিসি রেডিও বলে এখন আর শুধু কিছু নাই। বিবিসি কিন্তু তার প্রত্যেকটা অনুষ্ঠান এখন অডিও ভিডিও হয়ে গেছে, এবং সেগুলি শুধু টেলিভিশন কেন্দ্রিক নাই, তারা ওয়েবেও রেডিও রাখে, কেন্দ্রিক। ওয়েবে রাখে। হ্যাঁ, ওয়েব ফরম্যাটে তাদের সমস্ত কিছু সম্প্রচারিত হচ্ছে, কারণ তাতে সারা পৃথিবীতে তারা ছড়িয়ে যাচ্ছে। শুধু বিবিসি না, আপনি চায়নার কথা বলেন, চায়নাতে 5,000-এর উপরে টেলিভিশন ছিল, 5,000-এর কাছাকাছি রেডিও স্টেশন ছিল, এবং সেখানে এই টেলিভিশন এবং এই রেডিও, আপনার মনে আছে যেমন চায়না রেডিও ইন্টারন্যাশনাল, যেটা CRI, সারা বিশ্বের প্রায় 100-র উপরে ভাষা তারা নিয়ে অনুষ্ঠান তাদের করতো। যে ছিল, একটা মানে রেডিও সম্প্রচার ছিল, সেগুলি কিন্তু সব পরিবর্তন হয়ে গেছে। মস্কো রেডিও করতো, অনেক ভাষা হ্যাঁ, অনুষ্ঠান হ্যাঁ। করতো। তা এখন এই যে চায়না রেডিওতে সব কিন্তু এখন অডিও ভিডিও হয়ে গেছে, এবং তাদের নাম পরিবর্তন হয়ে গেছে। এবং এই যে CCTVর নাম শুনেছেন, এবং CRI, এগুলি সমস্ত একটা গ্রুপের আন্ডারে চলে এসেছে, যে গ্রুপটার নাম হচ্ছে চায়না মিডিয়া গ্রুপ বা CMG। হ্যাঁ, তা এইটা চায়না মিডিয়া গ্রুপ, এবং ভয়েস অফ আমেরিকা বলেন, NHK বলেন, KBS বলেন কোরিয়াতে, সব জায়গাতে কিন্তু এই পরিবর্তনগুলি হয়েছে। আমাদের দেশে এই পরিবর্তনটা হয়নি। আমাদের যে বেতার সম্প্রচার আলাদা আছে, মাধ্যম টেলিভিশন আলাদা আছে। আলাদা, কিন্তু বেতারের যে অনেক প্রযুক্তি, যেমন বেশ কিছুদিন আগে আমার মনে আছে, এক বছর আগে আমি খুলনা বেতারে, আমাকে একজন পরিচালক ছিলেন, তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং দেখি যে তিনি একসময় কিন্তু বিটিভিতেও, আমি যখন ডিডিজি ছিলাম তখন উনি কাজ করেছেন। তা উনি আমাকে আমন্ত্রণ জানালেন, আমি দেখতে গেলাম। সে একই সাথে বেতারের যে অনুষ্ঠান রেডিওতে সম্প্রচার হচ্ছে, সেটা কিন্তু উনি আবার সোশ্যাল মিডিয়াতেও দিয়ে দিচ্ছেন, ক্যামেরাতে ধারণ করছেন। এইটা কিন্তু তার নিজের উদ্যোগে করেছেন। এইটা যদি শুধু খুলনা বেতারে, খুলনা ভিতরে আমি দেখেছি, অন্য কোনো জায়গায় দেখি নাই।
বললাম এবং আপনার এটা কিন্তু সরকারের এখন উদ্যোগ নেওয়ার দরকার আছে, কারণ আমাদের বেতারের যে স্থাপনাগুলি আছে সারা বাংলাদেশে ছড়ানো একটা বিশাল স্থাপনা, এইটাকে কাজে লাগানো যেতে পারে। স্যার ঢাকা সাথে বেতার সাথে- করছে, ঢাকা আগারগা বেতার করছে, প্রত্যেকটা অনুষ্ঠান তারা ফেসবুক ইউটিউবে দিয়ে দিচ্ছে না ক্যামেরা, মাল্টি ক্যামেরা অপারেশন। হ্যাঁ হ্যাঁ। এখন টেলিভিশনের কথা যদি ধরেন, টেলিভিশন একসময় ছিল অ্যানালগে কি হতো যে আপনার একটা চ্যানেল সম্প্রচার করার জন্যে আপনার দুটো করে ট্রান্সমিটার লাগতো, একটা স্ট্যান্ড বাই ট্রান্সমিটার আর একটা ট্রান্সমিটার সম্প্রচার হতো, এবং সেটা 50 কিলোমিটার বা এর বেশি যেত না। একটা ব্যাসার্ধ থাকতো, ব্যাসার্ধ, যে ব্যাসার্ধের মধ্যে হ্যাঁ, দেখা যায় এর বাইরে গেলে আস্তে আস্তে ভিডিও এবং অডিওর কোয়ালিটি, শব্দ এবং তখন ছবি ঝিরঝিরে হয়ে যেত। বাংলাদেশে প্রায় অনেকগুলো, প্রায় 20টার মতো সাব স্টেশন তৈরি হয়েছিল, যাতে বাংলাদেশের সব জায়গায় বাংলাদেশ টেলিভিশন সমানভাবে দেখা যায়। এবং মাঝে মাঝে ঝড় বৃষ্টি হলে মাইক্রোওয়েভ লিংক না থাকার কারণে সেগুলো বিপর্যস্ত হয়ে যেত। এখন কিন্তু এটা না, এখন কিন্তু ডিজিটাল প্রযুক্তি। এই ডিজিটাল প্রযুক্তি আসার পরে যেটা হয়েছে যে একটা ট্রান্সমিটার দিয়ে 10টা চ্যানেল সম্প্রচার করা যায়। তা সুতরাং একটা ট্রান্সমিটারে আপনি যদি 10টা নাও করেন, কয়েকটাকে আপনি ব্যাকআপ রেখে আপনি মিনিমাম 6টা চ্যানেল একটা ট্রান্সমিটার দিয়ে আপনি চালাতে পারেন। এই যে তাহলে এই প্রযুক্তির পরিবর্তনকে কি আমরা কাজে লাগাতে পারছি না? পারছি না, এখনো পারছি না, কিন্তু এটাকে পারতে হবে। আচ্ছা, এটা পারতে হবে, আমরা বুঝলাম। আমরা ইসলাম শফিক আপনার কাছে আসি। আমরা শুনছিলাম যে গণমাধ্যমের এক ধরনের প্রযুক্তির চরিত্র বদল হয়েছে। এটা আপনার কাছে যেটা জানার ইচ্ছা আমাদের, গণমাধ্যমে যারা কাজ করছেন তাদেরও কিন্তু এক ধরনের বদল হয়েছে। গণমাধ্যমে এক ধরনের একটা সমন্বয় ছিল, পুরো গণমাধ্যম নিজেকে একটা কমিউনিটি মনে করত, কিন্তু আমরা দেখতে পেলাম যে রাজনৈতিক প্রভাব হোক কিংবা অন্য যে কোনো প্রভাব হোক, সাংবাদিকরা, কর্মী, শিল্পীরা তারা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেছেন। তারা রাজনৈতিকভাবে একে অন্যকে হেয় করছেন, কাজ করতে দিচ্ছেন না। ব্ল্যাকলিস্ট নামে একটা বস্তু সরকারি ভাবে তৈরি হয়েছে, সরকারি যে কোনো জায়গায় কাজ করতে গেলে ব্ল্যাকলিস্ট, হোয়াইট লিস্ট ফলো করতে হয়। এবং তারপরে আমরা এটাও দেখতে পেলাম যে সাংবাদিকরা একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, একজন আরেকজনকে সিনিয়র কিনা মানতে চাচ্ছেন না, এক পত্রিকা আরেক পত্রিকার বিরুদ্ধে এক ধরনের কাজ করছে বা সংবাদ ছাপছে। এবং আমরা জানি এখন এই বিষয়গুলো, যে কে কার বিরোধী, কার ব্যবসায়িক স্বার্থ, কার রাজনৈতিক স্বার্থ। আপনার কি মনে হয়, এতে করে কি পাঠক, দর্শক এরা এক ধরনের আস্থা হারাচ্ছেন না? অবশ্যই, কারণ গণমাধ্যম, তার আগে যে শব্দটা গণ রয়েছে, এই গণের জন্য তো মাধ্যম, তা হয়ে উঠছে না। হয়ে ওঠার জন্য যেই আমাদের সাংবাদিকতার বা গণমাধ্যমের জন্য যে প্রাতিষ্ঠানিক পড়াশোনা, একাডেমিক রিসার্চ এবং তার জন্য অধ্যয়ন, শাস্ত্র পাঠ, এটার খামতি রয়েছে। এর পেছনে যদি আমরা তাকাই, যে বাংলাদেশে বর্তমানে 1300-র অধিক সংবাদপত্র অনুমোদন লাভ করেছে, 1300-র অধিক, এবং সেগুলি মুদ্রিত হচ্ছে। অনলাইন আছে প্রায় শতাধিক, টেলিভিশন 41টা অনুমোদনে এখন সম্প্রচারে রয়েছে, FM রেডিও আছে 26টা, 30টা ছিল, এখন মনে 25টা মতো সম্প্রচার রয়েছে। এগুলি জন্ম হলো কি করে? আবার অনেক এফএম স্টেশন সারা বাংলাদেশে 10টা করে স্টেশন খোলার অনুমতি পেয়েছে এবং কমিউনিটি রেডিও রয়েছে। এই পেছনে যার নেপথ্যে জন্ম লাভ করে কি করে, এই আদি ইতিহাস যদি আমরা ঘাটতে যাই, যে গণমাধ্যম কি করে জন্ম নিল। বাংলাদেশ টেলিভিশন জন্ম নিয়েছিল সরকারি খানিক আনুকূল্যে। আগে আলোচনা হলো 1964 সালে, সরকারি আনুকূল্যে। কিন্তু পাকিস্তান তখন সরকার, পাকিস্তানের স্বৈরাচার আইয়ুব খান। স্বৈরাচারী সরকার তার পক্ষে মত নেওয়ার জন্য এই গণমাধ্যম প্রতিষ্ঠা করার জন্য সিদ্ধান্ত নিলেন, একটা ঢাকায়, একটা লাহোরে। তাহলে জন্মগতভাবে ত্রুটি, যে আমি রাজনৈতিক মতাদর্শের ইচ্ছাটাকে এখানে চাপিয়ে দেব, এবং এটাকে অনুসরণ করে আপনি যদি তাকান, এখানে আমরা দেখেছি এটার বজ্রকণ্ঠ নামে বঙ্গবন্ধু টেলিভিশন, বঙ্গবন্ধুর একটা 3 মিনিট করে যেত, ভাষণ যেত, এটা 72 থেকে 74 পর্যন্ত। সেটাও কি সরকারি না? সরকারি। তাহলে ওখানে বলা হতো বিটিভি, বঙ্গবন্ধু টেলিভিশন। এর পরবর্তীতে যখন জিয়া রহমানের ক্ষমতাকালীন, ওই সময় কিন্তু তাকে দেখানো হয়েছে, ওই সময় বলা হয়েছে যে জিয়া টিভি। পরবর্তীতে এসছে সাহেব বিবিব গুলাম বাক্স, এরশাদ সাহেবের সময় এই নামটা হয়েছে। প্রতিবার যখনই ক্ষমতা বদল হয়েছে, কিন্তু 90-এর গণ অভ্যুত্থানের সময় 3 জোটের রূপরেখায় এই গণমাধ্যমগুলিকে স্বায়ত্তশাসিত করার কথা ছিল এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথা ছিল। আপনি যেটা বলছেন
সেই সময়কে কিন্তু যারা টেলিভিশনে কাজ করেন, রেডিওতে কাজ করেন, তারা বলছেন যে সরকারি প্রভাব অনেক কম ছিল, তারা অন্তত সবকিছুতে হস্তক্ষেপ করতেন না। হয়তো রাজার ছবি দেখাতে হতো, প্রেসিডেন্টের ছবি দেখাতে হতো, প্রধানমন্ত্রীর ছবি দেখাতে হতো, কিন্তু এটার জন্য তাদের চাকরি বাকরি চলে যেত না। কিন্তু এরপরে দেখা গেল কিন্তু যে ভাঙনের শব্দ শুনেই কিন্তু যেই দেখা গেল যে 90 সালের পরবর্তী সময় 83 গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কেন এই প্রতিষ্ঠানগুলি এত সেলিম আল অগণতান্ত্রিক দ্বীনের হয়ে একটা গেল। নাটক ছিল ভাঙনের শব্দ শুনে, সেটা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিভিশন। তখনও প্রভাব ছিল, মন্ত্রণালয়ের ছায়ার নিচে থাকলে এই প্রভাব থাকবেই। স্বায়ত্তশাসিত তো বিশ্ববিদ্যালয় কিন্তু স্বায়ত্তশাসিত, বিশ্ববিদ্যালয় তো স্বায়ত্তশাসিত এটা কিন্তু চালাতে বন্ধ পারছে না। হয়েছিল মূলত এক ধরনের ডানপন্থার প্রভাবে। সিরাজ তালুকদার নামে একটা চরিত্র ছিল যেটা হুমায়ুন ফরিদী করতেন। জি। তার পোশাক এবং তার আচরণকে একদল লোক বলতে শুরু করলো যে এটা কাউকে কাউকে হেয় করা হচ্ছে। তখন কিন্তু এই চাপটা সৃষ্টি হয়েছিল। এটা কিন্তু সামাজিক এক ধরনের রাজনৈতিক চাপ তৈরি হয়েছিল। এই যে আপনাকে বলি যে গণমাধ্যম, নম চমস্কি বলছে যে 5টি ফিল্টারের মধ্যে দিয়ে যায়। মালিকানা যদি থাকে তাহলে সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। এখন আপনি তাকান, কেউ কেউ এই গণমাধ্যমকে তার সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে তার দুর্বৃত্তায়নকে জাস্টিফাই করছে। কিন্তু গণতান্ত্রিক সরকারগুলি যেটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসলো এরপরে 90-এর পরবর্তীকালে, তারাও তো বাংলাদেশ টেলিভিশনকে স্বায়ত্তশাসন দিল না। একটা কমিশন পর্যন্ত করা হয়েছিল একবার আসফউদ্দৌলা সাহেবের নেতৃত্বে। কই সেই কমিশনের কোনো কিছু তো বাস্তবায়িত হয় নাই। নীতিমালা কে তৈরি করবে? তারা তো আমলা, তাদের তো এর আগে ছিল মৎস্য মন্ত্রণালয়ে, তাকে নিয়ে এসছেন তথ্য না না না, মন্ত্রণালয়ে। সাবুদুল্লাহ কমিশন যেটা হয়েছিল সেটা যদি বাস্তবায়িত হতো, টেলিভিশনের চরিত্র অনেক পরিবর্তন হতে কিন্তু পারত। হলো না তো। সেটা হয়নি, সেটা হয়নি। গণতান্ত্রিক সরকারগুলি কমিশন তৈরি করেও কেন রিপোর্ট বাস্তবায়ন করে না? কেন টেলিভিশন রেডিওকে নিজেদের সম্পত্তি মনে করে? এবং আপনাকে বলি, আমি 90-এর গণ অভ্যুত্থানের পরে, গণমাধ্যম তো জনগণের সম্পত্তি। 90-এর গণ অভ্যুত্থানের পরে দুই নেত্রী কিন্তু ক্যামেরার সামনে বলেছিলেন তারা বাংলাদেশ টেলিভিশনকে স্বায়ত্ত ওটা তিন জোটের উপর এখানে একটা অংশ ছিল। কিন্তু সেই স্বায়ত্তশাসিত হয়নি। আচ্ছা, তারপরেও আমি একটা জিনিস বলি যে আমি তো দীর্ঘদিন প্রায় 3 দশক টেলিভিশনে কাজ করেছি, মানে পাবলিক টেলিভিশন যেটা বিটিভি। আমরা কি বিরতির পর আপনার কাছে আসে এই বিষয়টা নিয়ে? যে জায়গায় আপনি ছিলেন, যে আমি বলছিলাম যে মালিকানা, গণমাধ্যমের মালিকানা তার চরিত্রকে নির্ধারণ করে, বিজ্ঞাপন তার চরিত্র নির্ধারণ করবে এবং তার অনুষ্ঠানের মান নিয়ন্ত্রণ করবে বিজ্ঞাপন। কারণ অর্থ না হলে কোনো অনুষ্ঠানই সে তৈরি করতে পারবে না। সংবাদের উৎস, কার সংবাদ কোথা থেকে আসলো, কার সংবাদ আমি দেখাবো না। আমরা বলে থাকি আজকে যে সংবাদ বিবেচনায় তো সাংবাদিকদের নিয়োগ করা হয়, আবার দেখা যায় সরকার বদল হলে সাংবাদিকরা টেলিভিশন দখল করে। আজকে যে শিরোনামে যে 15টা শিরোনাম দেখব, সেখান থেকে আমরা বাদ দিয়েছি 30টা। পত্রিকাও দখল করেন একদম। ফ্ল্যাগ অন্যতম একটা অংশ, এবং ডমিনেন্ট আইডিওলজি। এই যে 5টা ফিল্টার মালিকের, সমাজের, সকলেটা। আমি আজকে ভাইরাল হলে আমি সংবাদে নিয়ে আসছি, নিউ মিডিয়া থেকে আমি কালেক্ট করে সংবাদ, আমি যা কিছু ভাইরাল তা কিছুই ভালো, তা কিছু আমাকে দেখাতে হচ্ছে বাধ্য হয়ে। যা কিছু ভাইরাল সেটা কি ভালো? আমরা এখন গণমাধ্যম অসহায় অনলাইনের কাছে। মেইনস্ট্রিম মিডিয়াম অনেক সময় অসহায়ত্ব বরণ করছে মজো জার্নালিস্টের কাছে, সিটিজেন জার্নালিস্টের কাছে। তার নথি স্বীকার করে নিচ্ছে যে আমার এত সোর্স নেই, জেলা ভিত্তিক সংবাদদাতা নেই। সেই জার্নালিস্টরা তো দেখতে থাকেন একটা দুর্ঘটনা ঘটতে থাকে, এগিয়ে যান না, বরং কত বিভৎস হবে ব্যাপারটা, সেই বিভৎসতাকে তারা পুঁজি করে তারা সেটাকে ভাইরাল করেন। সে তো মজো জার্নালিস্ট বা সিটিজেন জার্নালিজমের নেগেটিভ দিক। এখন এটাই চ্যালেঞ্জ, এটা কি করে মেইনস্ট্রিম মিডিয়া এটাকে মোকাবেলা করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবে, এটা চ্যালেঞ্জ। তার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা, দর্শন এবং এডিটোরিয়াল পলিসি তৈরি করতে হবে। এটা রাষ্ট্রীয় এবং প্রতিটা চ্যানেলের বা তার হাউজের নিজস্ব নীতিমালা। আমরা একটা জায়গায় দেখলাম যে নীতিমালার প্রয়োজন আছে, এবং ক্ষমা হারুন কিন্তু বললেন যে কমিশনের রিপোর্টের মধ্যে সেই নীতিমালাগুলি ছিল, কিন্তু সরকার বা রাষ্ট্র সেটা বাস্তবায়িত করে না। আমরা এই সব প্রসঙ্গে ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পরে। আমরা গণমাধ্যম নিয়ে বেশ একটা বলা যায় যে এক ধরনের একাডেমিক আলোচনাও করছি, আবার অভিজ্ঞতা থেকেও আমরা শুনছি। এখানে যে দুজন আছেন, একজন বেশি একাডেমিক, আরেকজন অনেক বেশি অভিজ্ঞ, এবং তিনি একটি একাডেমিরও অধ্যক্ষ। আমরা কিন্তু বোঝার চেষ্টা করছি আসলে আজকে এই অনুষ্ঠানটাতে। তবে তার আগে একটু আগে কথা হচ্ছিল যে বিজ্ঞাপন অনুষ্ঠানের চরিত্র নির্ধারণ করে। চলেন বিজ্ঞাপন দেখে আসি। পুষ্টি নিবেদিত চলমান একটা ছোট্ট বিরতি। পুষ্টি নিবেদিত চলমানে ফেরত আসলাম। কথা বলছিলাম গণমাধ্যম নিয়ে। আমরা গণমাধ্যমের চরিত্র কেন বদলায় সেসব আলোচনা শেষ করেছি, কিন্তু যে জায়গায় ছিলাম, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয় বরং গণমাধ্যমকে সাহায্য করার জন্য নীতিমালা প্রয়োজন এবং এক ধরনের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন, যেখানে গণমাধ্যম দায়িত্বশীলতার সাথে সংবাদ, অনুষ্ঠান, এই বিষয়গুলি পরিবেশন করবে নীতিমালাকে বজায় রেখে। আমাদের বাংলাদেশে এটা কেন হলো না আপনি বলার চেষ্টা করছিলেন। হলো না আমি পুরোপুরি বলবো না,
তার কারণ বাংলাদেশ টেলিভিশন একটা নীতিমালা অনুসরণ করে এবং এটা কিন্তু কিন্তু সেটা তো অনেক ক্ষেত্রে সরকারি। এটা সরকারি মাধ্যম কিন্তু আগে ছিল না। আগে এটা ছিল পাকিস্তান আমলে ছিল পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন, এবং বাংলাদেশ হবার পরেও এটাকে বাংলাদেশ টেলিভিশন হিসেবে একটা কর্পোরেশনের ভিতর এটা পরিচালিত হচ্ছিল। এবং পরবর্তী সময়ে সম্ভবত 1973 সালে এটি সরকারি মাধ্যম হয়ে যায়। যেমন রেডিও আগে থেকেই সরকারি ছিল, বাংলাদেশ টেলিভিশনকে সরকারি প্রতিষ্ঠানে তখন তো জাতীয়করণের ঢেউ উঠেছিল, সবকিছু সরকারি হয়ে যাবে। সেই যে সরকারি হলো, এই সরকারিকরণের ফলে যেটা হয়েছিল যে তার ভিতরে ওই যে নানা ধরনের সরকারি অনুষ্ঠান প্রচারের একটা ব্যাপার ছিল। কিন্তু আমি আপনাকে বলি যে আমার অভিজ্ঞতা তো 1980 থেকে বাংলাদেশ টেলিভিশনে। তার আগেও এই যে মুস্তফা মনোয়ার, আব্দুল আল মামুন, মুস্তাফিজুর রহমান, ওনারা যে সমস্ত অনুষ্ঠান করতেন, ওনারা কিন্তু মন প্রাণ দিয়ে সে অনুষ্ঠান করতে পারতেন। সেখানে কোনো ধরনের হস্তক্ষেপ ছিল না। সেখানে যেটুক ছিল পরবর্তী সময় আমি দেখেছি সেটা হচ্ছে নিউজের ক্ষেত্রে কার ছবি আগে যাবে, কোন বিষয়টা সরকারি কর্মসূচি আগে দেখাতে হবে, কোনটা মানে দেয়া হবে, তার একটা নীতি গাইডলাইন ছিল। কিন্তু সেটা আমরা প্রোগ্রামে যারা ছিলাম আমরা সেটা অনুসরণ করতাম না। আমাদের একটা টিভি গাইড ছিল, আপনি জানেন, সেখানে 3 মাসের অনুষ্ঠান মালা ছিল, ছাপা হয়ে যেত, যেটা আমরা ওর থেকে বেরোতাম না। এবং কোনো সময় আমরা যদি কোনো রাষ্ট্রবিরোধী অনুষ্ঠান বা কোনো কিছু ঢুকে পড়ে, কোনো কিছু হতো, যে আমরা নিজেরা সচেতন থাকতাম যে আমরা যেন জনগণের এগেনস্টে কোনো কিছু না হয়। এবং সেই সময় একটা জিনিস ছিল বাংলাদেশ টেলিভিশনে, যে আমাদের সংস্কৃতিকে, আমাদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উপাদানগুলোকে তুলে ধরার চেষ্টা। আপনার মনে আছে যে সপ্তাহে একদিন কিন্তু ক্লাসিক্যাল গানের অনুষ্ঠান ছিল, রাগ রং। সেই ক্লাসিক্যাল গানের অনুষ্ঠান এখন কোন টিভি চ্যানেলে দেখেন না, কোন প্রাইভেট টেলিভিশনে দেখছেন যে ক্লাসিক্যাল গানের অনুষ্ঠান হচ্ছে? অফ-পিক সময় আপনারা দিতেন, কেবল সমজদাররা যাতে শোনে। হ্যাঁ, চ্যানেল আইতে কিন্তু এটা মাঝে মাঝে হয় আর কি, ক্লাসিক্যাল গানের একটা প্রোগ্রাম। আমরা সাদত হোসেন সাহেবের সরোদ সেখানে শুনেছি ছোটবেলায়, যেটা এখনকার প্রজন্ম সরোদ কি জিনিস হয়তো ভালো করে বুঝবে না। হ্যাঁ, তাইলে আপনি যে রবীন্দ্রসঙ্গীত বলেন, নজরুল বলেন, তারপরে ভাটিয়ালি, আমরা ইসরাত শুনেছি, সরোদ শুনেছি, নানা ধরনের গানের যে বৈচিত্র্য, এবং কত শিল্পী। বর্ণালী নামে একটা অনুষ্ঠান হতো যেখানে বিভিন্ন ধরনের গান আলাদাভাবে পরিবেশিত, আমাদের কর্মজীবীদের গান পরিবেশিত হয়েছিল, ছাদ ভাঙে যারা, ইট ভাঙে যারা। এই যে নানা ধরনের যে ছিল, সেখানে বৈচিত্র্য ছিল। এই বৈচিত্র্যটা কিন্তু টেলিভিশন তো বছরে 300 কোটি টাকা নাকি খরচ করছে, কোন এক বছরে নাকি 1800 কোটিও খরচ করেছিল। তাহলে অর্থের তো অভাব নাই, সৃজনশীলতা কোথায় গেল? সৃজনশীলতা যে কোথায় গেল, এটা নিয়ে তো আরো গবেষণা করার দরকার আছে। আমি তো প্রথমেই আপনাকে বলেছিলাম, সৃজনশীল মানুষ যেখানে না থাকবে সেখানে সৃজনশীলতার অভাব থাকবে। কারণ টেলিভিশন তো সৃজনশীল মানুষের জায়গা। আপনি যে একটা যদি নাটক করতে চান, থিয়েটার মঞ্চে যান, তাহলে মঞ্চে যারা ভালো পারফর্ম করে এবং ভালো নির্দেশক, ভালো স্ক্রিপ্ট থাকলেই তো আপনি একটা ভালো মঞ্চ নাটক করতে পারবেন। টেলিভিশনেও আপনার আগে দেখেন, একটা সময় তো অনেক আগে থেকে টেলিভিশনে যাতায়াত করেন, সেই সময় বাংলাদেশের সমস্ত নামকরা নাট্যকার, লেখক, উপস্থাপক, তারা কিন্তু টেলিভিশনের দেখা যেত তাদেরকে। আমরা যখন রুম থেকে বেরোতাম, আমরা কখনো আপনার ফজল তো প্রথম দিকে, এই ধরনের সব গুণী মানুষরা, তারপরে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক যারা বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করতেন, আবু হেনা মোস্তফা কামালের কথা মনে আছে। এই যে প্রফেসর ইব্রাহিম, প্রফেসর এনামুল হক কুইজের অনুষ্ঠান করতেন, এক সময় স্পিকার শামসুল হুদা চৌধুরী তিনি অনুষ্ঠান করতেন, আমার মনে আছে। এই যে বিষয়গুলো, যে রুম থেকে বেরোলেই বা রুমে থাকতে কত জনের সাথে যে দেখা হতো, এবং সেই যে পরিচয় এবং তাদের কাছ থেকে শেখা, আমরা তো টেলিভিশনে সবকিছু শিখে আসি নাই। এখন তো টেলিভিশনে মূলত রাজনৈতিক লোকেরা হাঁটাহাঁটি করেন, আমি বহু বছর ধরে সেটা দেখছি। আমি নিজেই পরিবর্তনটা দেখেছি, আমি আগের টেলিভিশনকেও দেখেছি, পরের টেলিভিশনটাকেও দেখেছি। তো এটা কেন হলো? এটাকে আমাদের পরিবর্তন করা দরকার।
কারণ এখন পরিবর্তন করা দরকার এই কারণে আমি আপনাকে বলি যে 1980 সালে আমরা যখন টেলিভিশনে যোগদান করি সেই সময় বাংলাদেশ টেলিভিশনে কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন হয়। মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম কিন্তু অনেক প্রযোজক, শিল্প নির্দেশক তারা কিন্তু টিভিতে যোগদান করেন। বার্তা বিভাগে অনেক নতুন নতুন প্রডিউসাররা যোগদান করেন। লিনিয়ার প্রসেসের টেলিভিশন দেখবে না মানুষ, সময় পরিবর্তন হয়েছে। নন লিনিয়ার যেতে হবে। 64 থেকে 97 পর্যন্ত আমরা ছিলাম একমুখী একটা টেলিভিশন, 3টার থেকে ঝিরঝির করলেও বসে থেকে দেখতে হবে অধিবেশন শেষ পর্যন্ত, একমাত্র বিনোদন মাধ্যম। এখন মানুষের হাতে রিমোট, তার হাতে প্রচুর সম্ভাবনা, ওটিটির, ভিডিও অন ডিমান্ড, ওভার দ্য টপ। এখন মানুষ চাইলে পরে সৃজনশীল বস্তু বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারে, তার উৎস অনেক বেড়ে গিয়েছে। তার মানে কিন্তু সৃজনশীলতার প্রক্রিয়াতে বদলাই নাই। সে যে ভিডিও অন ডিমান্ড দেখে সেটাও তো এক ধরনের নাটক। সে যে নিউজ অন ডিমান্ড দেখে সেটাও তো এক ধরনের সংবাদ। আমরা কন্টেন্টে থাকি, এখন আমরা সবকিছু কন্টেন্ট বলছি। একই ধরনের উপাদান কেন আমরা প্রচলিত টেলিভিশনে দিতে পারছি না? টেলিভিশন আরেকটা কাজ করে, যত কম লোকজন পারে সেটা দিয়ে অনুষ্ঠান তৈরি করার চেষ্টা করে, এবং নাটকের মধ্যে যত কম চরিত্র রাখা যায়। এমনও নাটক আছে যেখানে বাবা শুধু ফোন করেছেন, বাবার চেহারা দেখা যায় নাই। আপনি যথার্থ বলেছেন। একেবারে যে কন্টেন্ট মেকিং এর ক্ষেত্রে আমাদের চিন্তার ইনভেস্ট করতে হবে এবং অর্থের ইনভেস্ট করতে হবে। বিনিয়োগ ভীতি নিয়ে কি আসলে টেলিভিশন রেডিওগুলো তৈরি করা উচিত? টেলিভিশন রেডিও কি একই দামে সকল পণ্য বেচার দোকান, মানে সব চিপসের প্যাকেটে একই দাম, কিন্তু সব নাটক কি একই মূল্যের হবে? যে নাটকে ধরেন যে পৃথিবীর একজন সেরা অভিনেত্রী অভিনয় করবেন, সেই নাটকের ব্যয় আর নবাগত অভিনেত্রীর অভিনয় করা নাটকের ব্যয় কি একই হবে? একই হবে না বিধায় এই মূল্যমান নির্ণয় হয়নি বিধায় এই রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। নেটফ্লিক্সের দিকে তাকাই আমরা, 325 বিলিয়ন সাবস্ক্রাইব করেছে পেইড। তাহলে কি ধরনের কন্টেন্ট আছে? ওপেন বাজারে যখন আপনি ডিজিটাল কন্টেন্ট দেখবেন, আমি নেটফ্লিক্সে যে কন্টেন্ট দেখব সেটা আমি কেন আমার টেলিভিশনে এই মানের দেখব? আমার সেট, লাইট, আর্ট এবং গ্রাফিক নিম্নমানের। তাহলে আমাদের চিন্তার যারা ক্রিয়েটিভ, কিন্তু আমাদের এখানে তো জনপ্রিয়তা আমাদের টেলিভিশনগুলোকে কোনোভাবে সাহায্য করে না। আমি তো ভেতরে কাজ করেছি টেলিভিশনে 25 বছর, কারণ আমাদের টেলিভিশনে তো সাবস্ক্রিপশন একটা বিষয়ে অবগত করছি যে টেলিভিশনে যারা ক্রিয়েটিভ এই সেকশন নেই, তাহলে কারা কেবল অপারেটররা তো টেলিভিশনগুলিকে কোনো টাকা দেন না, তারা টিভি বেচেন, কিন্তু টিভির কাছে তো কোনো টাকা পৌঁছায় না। এটা একটা বড় জায়গা যে যারা কন্টেন্ট বিক্রি করছেন তারা নিজেরা লাভবান হচ্ছেন, টেলিভিশনকে দিচ্ছে না। যদি আমরা 41টা টেলিভিশনকে যদি 1 টাকা করে দেই, তাহলে আমার এখন 300 কোটি টাকা চলছে। প্রতি টেলিভিশন 1 টাকা করে 3 কোটি টাকা পাবে, পরিষ্কার হিসাব। তাহলে এটা আমরা কেন ডিটিএইচ আনতে বললাম না? কেন আমরা সাবস্ক্রিপশন বেজে আসলাম না? আমরা সেট টপ বক্স নিয়ে বাড়ি বাড়ি দিয়ে সেখান থেকে কর নিতে পারতেন। এখন ফাঁকি হচ্ছে, কারণ আমরা যে অ্যানালগ পদ্ধতিতে যাচ্ছি সেখানে কতগুলি টেলিভিশন অন হয়েছে আমি জানি না। কিন্তু ডিটিএইচে যে আমরা মুভ করছিলাম, তাহলে আমরা সরাসরি দেখতে পেতাম কতগুলি টেলিভিশন আছে। সেটা তো সেই 2016-17 সাল থেকে ঝুলে আছে। এখন এটা রুগ্ন হয়ে গেল। এখন মানুষ ইন্টারনেটে দেখে সব। এর মধ্যে প্রযুক্তি বদল হয়ে গেছে, তার মানে ডিটিএইচ মৃত হয়ে যাচ্ছে। তার মানে এইটা এখন টেলিভিশন একটা হুমকির মুখে রয়েছে। আমরা কি করে এটাকে উত্তরণ ঘটাতে পারি তার জন্য নীতি নির্ধারণী মহলে আলোচনা করতে হবে, বিতর্ক তুলতে হবে। এটা না থাকার ফলে এর কোনো অভিভাবক নেই। আজকে যিনি মৎস্য মন্ত্রণালয়ে কাজ করেন, কালকে তথ্যের সচিব, তিনি তো এটার কিছুই জানেন না। তিনি এসে এটার কি দেখভাল করবেন? তথ্য মন্ত্রণালয় তো এক ধরনের রেগুলেটরি প্রতিষ্ঠান। তথ্য মন্ত্রণালয় তো সৃজনশীল কাজ করার জন্য না। না, আমরা তো তার প্রতিষ্ঠানের পেছনে আছি। সৃজনশীল কাজকে নিয়ন্ত্রণ করেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমাকে বাংলাদেশ টেলিভিশনে একাধিকবার কালো তালিকাভুক্ত হতে হয়েছে। এর কোনো কারণ নাই। ব্যক্তির পছন্দ অপছন্দ অথবা কোনো ব্যবসায়ীর উদ্দেশ্য, তিনি আমার ওই টেলিভিশনের অনুষ্ঠানটাকে বাদ দিয়ে নিজের অনুষ্ঠান এখানে বিক্রি করবেন, অথবা তিনি তার ক্ষমতা প্রয়োগ করে স্বামী স্ত্রী মিলে অনুষ্ঠান করবেন। এই কারণে আমাকে বহুবার ক্ষতিগ্রস্ত হতে হয়েছে, কারণ আমি কোনো রাজনৈতিক প্রভাবযুক্ত ব্যক্তি ছিলাম না, এবং তারপরে আমাকে রাজনৈতিক প্রভাব যুক্ত করা হয়েছে, ট্যাগিং করা হয়েছে। এগুলো কেন হতো টেলিভিশনে? আমি আপনাকে জিজ্ঞেস করি। এগুলি হতো, এখন আরো বেশি হয়। এখন আরো বেশি হয় এই কারণে যে এখন দেখা যাচ্ছে যে একটু পরিবর্তন হচ্ছে, পুরো সেট চেঞ্জ হয়ে যাচ্ছে। ঊর্ধ্বতন যারা আছেন একটা পরিচালনার ক্ষেত্রে যারা আছেন, দেখা যাচ্ছে যে তারা কেউ নাই। কিন্তু এটা তো হওয়ার কথা না। এখানে হওয়ার কথা এটা হচ্ছে একটা প্রফেশনাল মাধ্যম, সৃজনশীল মাধ্যম।
এরা সবসময় প্রফেশনালি কাজ করবেন। এবং বিটিভিতে যেটা হচ্ছে, যেটা আপনি দেখেন যে কালো তালিকা যেরকম হতো, কিন্তু সেই কালো তালিকা কিন্তু কখনো লিখিত না, এটা মৌখিক। হ্যাঁ, পরেও তাই ছিল। এবং এই মৌখিক, ধরনের কালো হ্যাঁ। তালিকা কিন্তু পরে স্যাটেলাইট টেলিভিশনে, আমি একটা টেলিভিশনের সিও ছিলাম, হ্যাঁ। আমাকেও কালো তালিকা পাঠানো হয়েছে, আমি যদিও মানি নাই, এবং না মানার কারণে আমি পরে সিও থাকতে পারি নাই। তাই এই যে এই জিনিসগুলি, এই কালো তালিকা আগে খুব কম ছিল। এমনও ছিল, আমি আপনাকে বলি যে যখন বিভিন্ন সরকারের আমলে আমি বলি যে যে দল, যে সরকারের যে দল, তারা সবসময় চাইতো যে বিরোধী দল আসবে না, আসুক। মানে একটা ডিবেট, একটা মানে অনুষ্ঠান, টক শো, সেখানে তারা ফোন করতো যে বিরোধী দলের ওই নেতা যেন তার সাথে থাকে। এটা কিন্তু বহুদিন ছিল টেলিভিশনে, কিন্তু এখন আর নাই। না, এটা তাতে হতো কি যে তর্কটা হতো, তারা রাজনৈতিক। আমরা এইখানেই আসবো, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো পুষ্টি নিবেদিত চলমানে, আমাদের সঙ্গে থাকুন। শেষ হয়েছে বিরতির আগে আমরা রাজনীতিতে প্রবেশ করেছিলাম, টক শোতে কি হয় অথবা টেলিভিশনগুলি কিভাবে প্রভাবিত হয়, এটা দিয়ে আমরা শেষ করব। শুধু টেলিভিশন না, গণমাধ্যম কিন্তু প্রভাবিত হয়। আজকে যে কোনো কারণে আমরা টেলিভিশন নিয়ে বেশি কথা বলে ফেলেছি, হয়তো এটা টেলিভিশন অনুষ্ঠান, সেই জন্য আপনার কাছে আসি। এই যে সেন্সরশিপ, চাপিয়ে দেওয়া, কালো তালিকা করা, এগুলি কিন্তু শুধু টেলিভিশন আছে তা না, আমরা পত্রিকাতেও দেখেছি। আমরা একটা সরকারের সময় দেখেছি কোনো মহলের নির্দেশে বিজ্ঞাপনদাতারা পত্রিকাতে বিজ্ঞাপন দিতে পারতেন না, তাদেরকে সতর্ক করা হয়েছিল। এরকম ঘটনা আমরা অনেক দেখেছি। বহু জায়গাতে আমরা দেখেছি কিছু কিছু পত্রিকার প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, যে এইখানে এই পত্রিকা পড়বে না, সরকার এই পত্রিকা সাবস্ক্রাইব করবে না, কিংবা বিমানে এই পত্রিকা পাওয়া যাবে না। এই যে নিয়ন্ত্রণ করার চেষ্টা, আপনার কি মনে হয় এগুলি সরকারগুলিকে উপকৃত করে? কিংবা এই যে যারা ভালো শিল্পী, ভালো সাংবাদিক, তাদেরকে আটকে দেয়া, কাজ করতে না দেওয়া, এটা কি আসলে সরকারের পক্ষে যায়? দুটোই হয়, কোনো কোনো ক্ষেত্রে পক্ষে যায়, কোনো কোনো ক্ষেত্রে বুমেরাং হয়। মূলত কাজ কি? গণমাধ্যমের কাজ সঠিক তথ্য দেয়া এবং সময় মতো। আমরা যদি বলি যে, আমরা অনেক সময় বলি সবার সংবাদ আগে নয়, সঠিক সংবাদ আগে। অতি দ্রুততা, ব্রেকিং নিউজ দিতে গিয়ে আমি ভুল দিয়ে দিলাম, সেটা করা যাবে না। অনেক সময় এরকম হয়। কম্পিটিশন তো থাকে, কে আগে ব্রেকিং দিচ্ছে। তো মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন আপনি জানেন, এটার জন্য যে ফ্যাক্ট ফাইন্ড চেক, এটা নাই তো আমাদের। তাহলে কোনো কোনো ক্ষেত্রে নিয়ন্ত্রণ সংস্থা থাকার ফলে এই ধরনের সচেতনতা বৃদ্ধি করে। সেই ধরনের কোনো নিয়ন্ত্রণ সংস্থা নাই, নেই। এটা আমাদের খামতি। এখানে কাজ করতে হবে গণমাধ্যমের। এখানে যারা এখানে এক্সপার্ট আছেন, যারা চিন্তক আছেন, দার্শনিক আছেন, তাদেরকে যুক্ত করতে হবে। আপনি যেমন মিডিয়া এক্সপার্ট, গণমাধ্যম এবং আমার মতামত কেউ শুনবে না, এই সিদ্ধান্তগুলি নেওয়া হবে রাজনৈতিকভাবে। তাহলে এখানে কে কাজ করবে? সংকটটা এখানে। আমি মনে করি এসব জায়গায় যারা সঠিক মানুষ, সঠিক চেয়ারে, তাদেরকে অবস্থান করতে দিতে সাহায্য করতে হবে। গত অন্তর্বর্তী সরকারের সময় একটা কমিশনের সঙ্গে আমি নিজে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, আমার কিছু কাজ ছিল স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে। তারা বসতে রাজি হন নাই, তারা এই বিষয়টি নিয়ে আলোচনাই করেন নাই, কিন্তু একটা স্বাস্থ্য রিপোর্ট দিয়েছেন স্বাস্থ্য সংস্কার কমিশন থেকে। তারা শুধু আলাপ করেছেন রাজনৈতিক ব্যক্তিদের সাথে, যারা চিকিৎসক, যারা রাজনীতির সাথে সরাসরি সংশ্লিষ্ট। আপনি যদি যে কোনো নীতিমালা তৈরি করার সময় বা যে কোনো এই ধরনের বিষয়ে কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক বা রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিরাই কিন্তু মতামত দেন। আপনি কি ওই তালিকাগুলি, চেহারার ছবিগুলি মনে পড়ছে আপনার? হ্যাঁ, তাহলে তারা আপনাকে ভয় পায়, সত্যকে তারা মোকাবেলা করতে ভয় পায়। আপনি হচ্ছে সত্যের পক্ষে। আপনার ওই মুখগুলি একবার করে ভাবুন, কিন্তু তার উত্তর পাবেন। গণমাধ্যম নিজেই তো এর পক্ষে থাকার কথা ছিল, গণমাধ্যম নিজেই তো সত্যের পক্ষে থাকার কথা। কমিশন তো সেভাবে হচ্ছে না। কমিশন হচ্ছে রাষ্ট্রের যারা ক্ষমতা থাকে তাদের আদর্শ পুষ্টদের দিয়ে কমিশন গঠন করা হচ্ছে, সেটা আবার লেজুর ভিত্তিক হচ্ছে। তার মানে কি মিডিয়াম ইজ দ্য মেসেজ না হয়ে পাওয়ার ইজ দ্য মেসেজ হয়ে যাচ্ছে? একদম সঠিক। আপনার এটা উক্তি হিসেবে নিতে পারে। গণমাধ্যমে যারা কাজ করে, যারা অধ্যয়ন করে, তারা এটা নিয়ে বিশ্লেষণ করতে পারে, গবেষণা করতে পারে। আমরা যারা টিজিকে নিয়ে কাজ করি, টার্গেট গ্রুপকে কি আমরা কোথাও মূল্যায়ন করি? না, আমরা চাপিয়ে দিচ্ছি। মতামত দেওয়ার কোনো জায়গা নেই, কোনো জায়গায় নেই। ইন্টারনেটে দর্শক মতামত দিতে পারে, এই জন্যই ইন্টারনেট জনপ্রিয় হয়ে গিয়েছে। এই কারণেই এই নিউ মিডিয়া মোর পাওয়ারফুল দ্যান দ্য ট্র্যাডিশনাল মিডিয়া। এই যে টিআরপি নামক একটা শব্দ আছে, সেটা তো 500 বাড়িতে, মাত্র 500 বাড়িতে মিটার লাগানো ছিল। এখন তো সরকারি ভাবে সেটা করে স্যাটেলাইট কোম্পানি টিআরপি করে, এটা কি ঠিক? সেটা শুধু প্রযুক্তির জন্য। ডিটিএইচ, ডিরেক্ট টু হোম দিলে এটা ইয়ে থাকবে। কয়জন লোক ডিরেক্ট টু হোম দেখে? ওই বাড়িতে তো নেই, আপনার ডিভাইসই তো নেই, তাহলে এটা হবে না।
আপনাকে আলাদা করে করতে হবে টিআরপি রেটিং পয়েন্ট। তো সেই টিআরপি তো হওয়া উচিত একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। কিন্তু বিজ্ঞাপন সংস্থাগুলিতে টিআরপি কে সামনে রেখে বিজ্ঞাপন প্লেসমেন্ট দেয়। সেটা তো সরকার করছে, সরকারকে কি টিআরপি করা উচিত? না, কখনোই না। তাহলে এটা নিরপেক্ষতা এখানে প্রশ্নবিদ্ধ হবে। আমরা একেবারে শেষ করব এখন অনুষ্ঠান, আপনার কাছে আসতে চাই। আমরা অনেকগুলি সমস্যাকে এখানে খুঁজে পেয়েছি, যার মধ্যে একটি হচ্ছে রাজনৈতিক প্রভাব, মালিকের চরিত্র, বিনিয়োগের চরিত্র, গণমাধ্যমগুলির প্রযুক্তির পরিবর্তন, গণমাধ্যমগুলি সময়কে ধারণ করতে না পারার একটা অসুবিধা, রিক্রুটমেন্ট বা গণমাধ্যমে যারা যোগ দিচ্ছেন তাদের অভাব রয়েছে, প্রশিক্ষিত জনগোষ্ঠী, আবার সরকারি গণমাধ্যমে বহু বছর ধরে যেমন টেলিভিশনে সৃজনশীল ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয় নাই, আমলাতন্ত্রের একটা হস্তক্ষেপ। এত কিছুর মধ্যে থেকে আপনি গণমাধ্যমের ভবিষ্যৎ আসলে কি দেখেন বাংলাদেশে? আমরা কি শেষ পর্যন্ত বিদেশি গণমাধ্যমের মুখাপেক্ষী হয়ে যাব? আমরা ওই নিউ ইয়র্ক থেকে প্রচারিত অনুষ্ঠান কিংবা প্যারিস থেকে প্রচারিত অনুষ্ঠান সেটাই দেখব? না, তা দেখবো না, কারণ আমি হতাশ হব না, আমি আশাবাদী। আশাবাণী দিয়ে আমরা শেষ করি। হ্যাঁ, আমি অবশ্যই আশা করব এবং অবশ্যই সম্ভব যে আমাদের এত বড় একটা প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশন এবং বাইরের যে সমস্ত টেলিভিশনগুলি আছে প্রাইভেট সেক্টরে, বাংলাদেশ টেলিভিশনে কিন্তু এখন 4টা চ্যানেল এবং আরও কিছু চ্যানেল তৈরি করা সম্ভব। এবং এখানে যদি সঠিক নিয়োগ হয় এবং সঠিকভাবে পরিচালিত হয়, তাহলে কিন্তু টেলিভিশনগুলি আবার ঘুরে দাঁড়াতে পারে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে আমরা যখন টেলিভিশনে কাজ করতাম প্রযুক্তি অনেক জটিল ছিল, এখন প্রযুক্তি অনেক সহজ হয়ে গেছে, কিন্তু কন্টেন্ট নির্মাণ কিন্তু সহজ হয় নাই। কন্টেন্ট নির্মাণ আগেও কঠিন ছিল, এখনও কঠিন আছে। সুতরাং আপনাকে কন্টেন্ট নিয়ে ভাবতে হবে, আপনি কি কাজ করবেন। আপনি নাটক, সঙ্গীতানুষ্ঠান, মিউজিক, ম্যাগাজিন অনুষ্ঠান বা টক শো যেটাই করেন, সেটা দর্শকদের কাছে ভালো লাগার মতো করে উপস্থাপন করতে হবে। আপনাকে আরেকটা প্রশ্ন করি, ভালো লাগা তো খুবই জরুরি, জনপ্রিয়তা না থাকলে মানুষ কেন বসবে পর্দার সামনে? কিন্তু বাংলাদেশ টেলিভিশন তার বিটিভি ওয়ার্ল্ড বন্ধ করে দিয়ে বিটিভি নিউজ চালু করেছে। যে টেলিভিশনের 1 ঘন্টার সংবাদকে লোকে বাতাবি লেবু সংবাদ বলে, তারা সারাদিন সংবাদ দেখাবে। এই সিদ্ধান্ত কতটুকু আসলে সঠিক, সংবাদের মান উন্নত না করে বিটিভি নিউজ আলাদা করে দেওয়া? এটা একটা সরকারি সিদ্ধান্ত। বিটিভি নিউজ একটা চ্যানেল অবশ্যই থাকতে পারে, বিটিভি স্পোর্টস একটা আলাদা চ্যানেল থাকতে পারে, যেমন পাশের দেশে কিন্তু ডিডি স্পোর্টস নামে একটা 300 চ্যানেল কোটি আছে। টাকা 400 কোটি টাকা খরচ করে 25 কোটি টাকা আয় যখন করে, তখন একটার পর একটা চ্যানেল খোলা কি সঠিক সিদ্ধান্ত? এখন কিন্তু একাধিক চ্যানেল করতে বেশি টাকার প্রয়োজন হয় না। যাই বলছি যে প্রযুক্তি অনেক সহজ হয়ে লোকবল গেছে। দেওয়া উচিত না? একই লোকবলে 4টা চ্যানেল না চলবে? না, আপনার মনে আছে যে যখন চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র চালু হয়, বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্রের প্রযোজক এবং এখনো তাই যায়। নির্দেশকরা এবং টেকনিক্যাল লোকজন কিন্তু ঢাকা কেন্দ্র থেকেই যেত। এখনো জেনারেল ম্যানেজার ঢাকা থেকে যায়। কিন্তু মানে এই প্রত্যেকটা চ্যানেলের জন্য যদি আলাদা লোকবল থাকতো, এবং এটা অবশ্যই দরকার, প্রত্যেকটা চ্যানেলের জন্য কিন্তু আলাদা লোকবল দরকার। আমরা একদম শেষ করব, এআই নিয়ে একটা প্রশ্ন করতে চাই আপনাকে। এখন তো অনুষ্ঠান অনেকেই তৈরি করছেন এআই দিয়ে, বিশেষ করে ইন্টারনেটে, অন্তর্জালে, এবং বলা হচ্ছে যে সামনে এরকম হবে যে কেউ কেউ তার অ্যাভাটার ভাড়া দেবেন, যে উনি খুব জনপ্রিয়, উনি তার অ্যাভাটারটাকেই পাঠাবেন, কারণ ওনার বয়স হয়ে গেছে। তার এআই যে ফিগার, এআই কিন্তু সোর্সিং করে, তাহলে এটা যেখান দিয়ে থেকে শেষ সেই করব, সোর্সিং, আমাদের আর বেশি সময় নাই। এআই যেহেতু সোর্সিং করে, তাহলে মানুষের যে সৃজনশীলতা সেটাই কিন্তু মুখ্য। এআই যেখান থেকে সোর্সিং করছে, আমি যে কিওয়ার্ড স্ট্রোক করছি, তার নির্ভর করবে মানুষ কতটুকু সৃজনশীল, তার উপর নির্ভর করবে তার এআই এর সৃজনকৃত জিনিস। আমি শেষ করছি এটা বলে যে আমরা সার্বিক আলোচনা করছিলাম গণমাধ্যম নিয়ে, গণমাধ্যমের ভবিষ্যৎ। একটি দায়িত্বশীল গণমাধ্যমই পারে শক্তিশালী গণতন্ত্র তৈরি করতে। আর এই দায়িত্বশীল শব্দটার ভিতরে রয়েছে গভীর দর্শন। আমাদের দায়িত্বশীল হতে হবে। সেই দায়িত্বশীলতার জায়গায় ক্ষমহারণ ছিলেন। আপনি আছেন গবেষক হিসেবে, মূলত শিক্ষক হিসেবে, কেননা আপনি গণমাধ্যমের জন্য নতুন মানুষদেরকে তৈরি করছেন। কিন্তু যে চিত্র আমরা এখন দেখতে পাচ্ছি, তাতে এই নিয়ে আশা এবং হতাশা দুটোর জায়গায় রয়েছে। এই আলোচনা আসলে এখানে শেষ হবে না। পুষ্টি নিবেদিত চলমানে আপনারা আজকে যা দেখলেন, এটি একটি ক্রমাগত আলোচনা বা ক্রমচলমান আলোচনা। গণমাধ্যম তার চেহারা হয়তো বদলাচ্ছে, চরিত্র বদলাচ্ছে, কিন্তু গণমাধ্যমের প্রয়োজনীয়তা কিন্তু
যতই দিন যাচ্ছে তত আরও গুরুতর কিংবা আরও গভীর হচ্ছে। মানুষকে সত্য জানার জন্য গণমাধ্যমের কাছে শরণাপন্ন হতে হচ্ছে। গণমাধ্যমের শরণাপন্ন না হলে আমরা কি করে জানবো ইরানে কি হচ্ছে, কি করে জানবো ইউক্রেন কিংবা রাশিয়া কি ভাবছে, আমরা কি করে জানবো যে ফ্রান্স আসলে সামনে কোন প্রযুক্তি আনতে যাচ্ছে, অথবা কোথায় শিল্প সংস্কৃতিতে নতুন মানুষেরা আসছেন। এই পৃথিবীর কোনায় কোনায় ঘটে যাওয়া কত কিছুকে আমরা এক লহমায় গণমাধ্যমের মাধ্যমেই কিন্তু সামনে পাই। অথচ এই গণমাধ্যমকে আমরা বাংলাদেশের এই স্বাধীনতার পরে এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরও আমরা স্বাধীন করতে পারি নাই। আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু গণমাধ্যম স্বাধীন হয় নাই। যে মাধ্যমের শুরুতে জনগণের নাম যুক্ত আছে সেই সেই মাধ্যমের কোনো স্বাধীনতা নাই। এটি না স্বায়ত্তশাসিত, না স্বাধীন। এটি যে কাকে মানবে কাকে মানবে না, কিভাবে চলবে না, এটা এখনো কেউ জানে না। বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পীকেও ভীত থাকতে হয় যে কখন কে তার উপরে রুষ্ট হবেন, সে কারণে তার কাজ বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের শ্রেষ্ঠ উপস্থাপককেও চিন্তা করতে হয় যে কালকে তিনি অনুষ্ঠান করতে পারবেন অথবা পারবেন না। এইরকম অবস্থায় গণমাধ্যমে যারা কাজ করেন তারা কিন্তু ক্যারিয়ারের ঝুঁকি নেন, তারা কিন্তু জীবনের ঝুঁকি নেন, তারা কিন্তু তাদের সন্তান বা সংসারের ঝুঁকি নেন। কেন? কারণ তাদের চাকরির নিরাপত্তা নাই, তাদের রাজনৈতিক নিরাপত্তা নাই, এবং এর মধ্যে যুক্ত হয়েছে গণমাধ্যম বন্ধ করে দেওয়ার হুমকি। এই সব কিছু নিয়ে আমরা আরও আলোচনা করব, কেননা গণমাধ্যম যদি গণমাধ্যম নিয়ে আলোচনা না করে তাহলে এটি কোনোদিনই সমাধানের পথে যাবে না। শুধু রাজনীতি, শুধু অর্থনীতি, প্রত্যেক দিন কী হচ্ছে আর হচ্ছে না শুধু সেই খবর এই গণমাধ্যমে যারা কাজ করেন তাদের কথা কে জিজ্ঞাসা করে? এই প্রশ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি।